সেই রাতে বৃষ্টি শুধু রাস্তায় পড়ছিল না, সেই রাতে মানবতাও কোথাও ভিজে মারা গিয়েছিল। মহাদেবপুর হাইওয়ে দিয়ে ছুটে চলা একটি পুরনো অ্যাক্টিভায় বসে থাকা মেয়েটিকে দেখে যে কেউ বলতো যে সে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হবে। হালকা নীল রঙের সুতির কুর্তি, খোলা চুল, চোখে দুশ্চিন্তা আর চেহারায় ক্লান্তি। কিন্তু সেই রাতে খাকির অহংকারে অন্ধ হয়ে যাওয়া এক দারোগা রাস্তায় যে মেয়েটিকে চড় মেরেছিল, তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরের দিনই পুরো সিস্টেম কেঁপে উঠতে চলেছে। রাত তখন প্রায় 10:30। আকাশে কালো মেঘ ছেয়েছিল। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি একটানা হয়েই চলেছিল। রাস্তা প্রায় জনশূন্য ছিল। দূরে ট্রাকের হেডলাইটগুলো অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছিল। সেই হাইওয়েতেই নিজের অ্যাক্টিভা দ্রুত চালিয়ে যাচ্ছিলেন জেলাশাসক কাব্য মিশ্র। কিন্তু এই মুহূর্তে তার সাথে না ছিল কোনো সরকারি গাড়ি, না লাল বাতি, না নিরাপত্তা, আর না কোনো সরকারি পরিচয়। তিনি একেবারে একজন সাধারণ মেয়ের মতো একাই রাস্তায় ছিলেন। তার চেহারায় ভয় ছিল না, তবে অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার চোখ বারবার ফোনের স্ক্রিনে যাচ্ছিল। স্ক্রিনে বারবার একটাই নাম জ্বলছিল, সিটি হসপিটাল। কয়েক মিনিট আগেই হাসপাতাল থেকে ফোন এসেছিল, ম্যাডাম, আপনার মায়ের অবস্থা খুব সংকটাপন্ন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার বলেছেন পরিবারের কোনো সদস্য যেন অবিলম্বে পৌঁছান। এই কথা শুনে কাব্যর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তার বাবার মৃত্যু বেশ কয়েক বছর আগেই হয়ে গিয়েছিল। তার মাই ছিলেন তার গোটা পৃথিবী। তিনি মিটিং ছেড়ে সোজাসুজি বেরিয়ে পড়েছিলেন। কিন্তু তিনি চাইলে 5 মিনিটে পুরো প্রশাসন মাথায় তুলতে পারতেন, সরকারি গাড়ি ডাকতে পারতেন, পুলিশ এসকর্ট ডাকতে পারতেন। কিন্তু সেই মুহূর্তে তার মাথায় কেবল একটাই কথা ছিল, মা। তিনি শুধু যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছতে চাইছিলেন। বৃষ্টি এবার একটু বেড়েই গিয়েছিল। কাব্য অ্যাক্টিভার স্পিড বাড়িয়ে দিলেন। তখনই হঠাৎ কিছু দূরে লাল ব্যারিকেড দেখতে পেলেন। রাস্তার মাঝখানে পুলিশের চেকিং চলছিল। দুজন কনস্টেবল ট্রাকগুলোকে থামাচ্ছিল। একটা পুলিশের জিপ একপাশে দাঁড়িয়েছিল এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর দীনেশ যাদব। মোটা শরীর, বড় গোঁফ, চোখে অহংকার এবং চেহারায় সেই দম্ভ যা প্রায়শই অন্যায় ক্ষমতার সাথে চলে আসে। সে দূর থেকেই হাত দেখিয়ে কাব্যকে থামার ইশারা করল। ও ম্যাডাম, গাড়ি সাইডে লাগান। তার ভারী গলা হাইওয়েতে প্রতিধ্বনিত হল। কাব্য সাথে সাথে ব্রেক কষলেন। স্যার, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার মা হাসপাতালে আছেন, তিনি শান্ত গলায় বললেন। দীনেশ যাদব ধীরে ধীরে তার কাছে এলো। সে উপর থেকে নিচ পর্যন্ত কাব্যকে ভালো করে দেখল। তারপর ঠোঁট চেপে হালকা হাসল। সবাই এইটাই বলে, আগে কাগজ দেখাও। কাব্য কোনো তর্ক না করেই তার কাগজপত্র বের করে দিলেন। দীনেশ কাগজগুলোর দিকে ফিরেও তাকাল না। সে কেবল একটা বাহানা খুঁজছিল। হেলমেট কোথায়? সে চোখ পাকিয়ে জিজ্ঞেস করল। তাড়াহুড়োয় বেরোতে হয়েছে স্যার। আর এত স্পিডে কেন চালাচ্ছিলে? স্যার, হাসপাতাল, অনেক গল্প শুনেছি আমরা। সে মাঝপথেই কথা থামিয়ে দিল। পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল হেসে উঠল। দীনেশ অ্যাক্টিভার চারপাশে ঘুরতে ঘুরতে বলল, মনে হচ্ছে মামলা সেট করতে হবে। কাব্য বুঝতে পেরেছিলেন কথা কোন দিকে যাচ্ছে। তিনি শান্ত স্বরে বললেন, স্যার, আমি বড় কোনো নিয়ম ভাঙিনি, দয়া করে যেতে দিন। দীনেশ তার আরও কাছে এলো। বৃষ্টির ফোঁটা তার ইউনিফর্মে পড়ছিল। সে ধীর গলায় বলল, দেখো ম্যাডাম, রাতের বেলা আমাদেরও উপরে হিসাব দিতে হয়। যদি বুদ্ধিমানের মতো কাজ করো তবে 5 মিনিটে চলে যেতে পারবে। কাব্যের চোখে রাগ জ্বলে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার মানে ঘুষ? তিনি সরাসরি প্রশ্ন করলেন। এই কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা 2 কনস্টেবল সতর্ক হয়ে গেল। দীনেশ যাদবের চেহারায় দম্ভ আরও বেড়ে গেল। খুব তেজ তোমার মুখে। কাব্য ফোন বের করে সময় দেখলেন। তার অস্থিরতা বেড়েই চলছিল। হাসপাতাল থেকে আবার কল আসছিল। হ্যাঁ, তিনি ফোনটা তোলার চেষ্টা করতেই দীনেশ তার হাত চেপে ধরল। আগে এখানে কথা শেষ হবে। এবার কাব্যর ধৈর্য ভাঙতে শুরু করল। হাত ছাড়ুন, তিনি কড়া গলায় বললেন। দীনেশ হেসে উঠল। হো, তেজ তো দেখো, মনে হচ্ছে নিজেকে কোনো বড় অফিসার মনে করে। পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরা আবার হাসতে লাগল। কাব্য দীর্ঘশ্বাস ফেললেন। তিনি চাইলে সেই মুহূর্তেই একটা ফোন কলে পুরো জেলার পুলিশ লাইন লাগিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি দেখতে চাইছিলেন যে একজন সাধারণ মহিলার সাথে এই লোকগুলো ঠিক কতটা নিচে নামতে পারে। তিনি আবার বললেন, স্যার, আমার মা আইসিইউতে আছেন, আমাকে যেতে দিন। দীনেশের চোখে বিন্দুমাত্র মানবতা ছিল না। সে হঠাৎ কাব্যর ফোনটা ছিনিয়ে নিল। আগে চালান কাটা হবে, ফোন ফেরত দিন, বেশি গলা তুলো না, আপনি আপনার সীমা পার করছেন। ব্যাস,
এই কথাগুলোই দীনেশ যাদবের অহংকারে আগুন লাগানোর জন্য যথেষ্ট ছিল। পরের মুহূর্তেই তার হাত বাতাসে উঠল আর এক সজোর চড় কাব্যর গালে এসে পড়ল। বৃষ্টির মধ্যে সেই শব্দ এতটাই জোরালো ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক ড্রাইভাররাও ফিরে তাকাতে লাগল। কাব্যর মুখ একপাশে ছিটকে গেল। কয়েক মুহূর্তের জন্য পুরো হাইওয়ে যেন জমে গেল। বৃষ্টি পড়তে থাকল, বাতাস বইতে থাকল, কিন্তু সেই মুহূর্তের জন্য সময় যেন থেমে গিয়েছিল। দীনেশ যাদব রাগের মাথায় বলল, পুলিশকে আইন শেখাবে না, বুঝেছ? একজন কনস্টেবল জোরে হাসল। অন্যজন বলল, স্যার, মনে হচ্ছে এখনও তেজ বাকি আছে। কাব্য ধীরে ধীরে সোজা হলেন। তার গালে চড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখে জল ছিল না, কেবল আগুন ছিল। কিন্তু তবুও তিনি নিজেকে শান্ত রাখলেন। তিনি শুধু একটা কথাই বললেন, আপনাকে এই চড়ের খুব বড় মূল্য চোকাতে হবে। দীনেশ অট্টহাসিতে ফেটে পড়ল। আরে শোনো এর কথা, মূল্য চোকাতে হবে। তারপর হঠাৎ তার চেহারা শক্ত হয়ে গেল। মনে হচ্ছে থানায় নিয়ে যেতে হবে। একজন কনস্টেবল এগিয়ে এলো এবং সে কাব্যর অ্যাক্টিভাকে সজোরে লাথি মারল। অ্যাক্টিভা রাস্তায় পড়ে গেল। খুব উড়ছিলে না? কাব্য সাথে সাথে অ্যাক্টিভার দিকে তাকালেন। তার হাত কাঁপছিল, কিন্তু তিনি তখনও চুপ ছিলেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন সব দেখছিল, কিন্তু কারোরই কিছু বলার সাহস হচ্ছিল না, কারণ সবাই জানত যে রাতে পুলিশের সাথে ঝামেলা করা মানে নিজের বিপদ ডেকে আনা। দীনেশ কনস্টেবলদের দিকে তাকিয়ে বলল, নিয়ে চলো একে থানায়, ওখানেই সব তেজ বের করব। দুজন কনস্টেবল এগিয়ে গেল। একজন তার হাত ধরল। কাব্য ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলেন। সাহস করবে না। দীনেশ গর্জে উঠল, এখন তুই আমাদের হুমকি দিবি? সে আবার কাব্যর কাছে এসে বলল, আজ তুই এমন শিক্ষা পাবি যা সারা জীবন মনে লাগবি। সেই সময় হাসপাতাল থেকে আবার কল এলো। ফোন তখনও দীনেশের হাতে ছিল। স্ক্রিনে মা লেখাটা জোর ছিল। দীনেশ কল কেটে দিল। কাব্যর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সেই মুহূর্তে প্রথমবারের মতো তার চোখে যন্ত্রণা দেখা গেল। কিন্তু দীনেশের এতে কোনো এসে গেল না। সে ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। এখন সোজা থানায় চলো। বৃষ্টি তখন আরও জোরে শুরু হয়েছিল। রাস্তার আলো জলে ঝাপসা দেখাচ্ছিল। কাব্যকে পুলিশের জিপের দিকে ধাক্কা দেওয়া হলো। তিনি শেষবারের মতো নিজের পড়ে থাকা অ্যাক্টিভাটির দিকে তাকাচ্ছিলেন। তার চোখে অপমান ছিল, রাগ ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় ছিল কোথাও যেন দেরি না হয়ে যায়। জিপের দরজা বন্ধ হল আর গাড়ি এগিয়ে গেল। দীনেশ যাদব সিটে হেলান দিয়ে বসেছিল। তার মুখে বিজয়ের হাসি ছিল। তার মনে হচ্ছিল সে আরও একটা অহংকারী মেয়েকে শিক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে মেয়েটিকে সে রাস্তার সাধারণ মেয়ে ভেবে থানায় নিয়ে যাচ্ছে সে এই জেলার জেলা শাসক, এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার নাম শুধু মহাদেবপুর নয়, গোটা রাজ্যে প্রতিধ্বনিত হতে চলেছে। পুলিশের জিপ বৃষ্টি চিরে দ্রুত গতিতে শ্যামনগর কোতওয়ালির দিকে এগোচ্ছিল। বাইরে অন্ধকার গভীর হয়ে এসেছিল। রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির হলুদ আলো জলে ভেঙে ছড়িয়ে পড়ছিল। জিপের ভেতর বসে থাকা কাব্য মিশ্র জানালার বাইরে তাকিয়েছিলেন, কিন্তু তার চোখের সামনে বারবার একটাই মুখ ভেসে উঠছিল, তার মায়ের। হাসপাতাল থেকে আসা সেই কাঁপা কাঁপা গলার ফোন এখনও তার কানে বাজছিল, ম্যাডাম তাড়াতাড়ি আসুন। কিন্তু এখন তার ফোন ইন্সপেক্টর দীনেশ যাদবের পকেটে ছিল, আর তাকে অপরাধীদের মতো পুলিশের জিপে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। জিপের সামনে বসে থাকা দুজন কনস্টেবল মাঝে মাঝেই পিছন ফিরে তাকে দেখে মুচকি হাসছিল। তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, স্যার, আজ তো একটা চরম মেয়ে ভেসেছে। অন্যজন হেসে বলল, থানায় পৌঁছলেই সব তেজ বেরিয়ে যাবে। দীনেশ যাদব সিটে পা ছড়িয়ে বসেছিল। তার চেহারায় সেই বিষাক্ত তৃপ্তি ছিল যা কোনো দুর্বল মানুষকে ভয় দেখানোর পর আসে। সে পকেট থেকে কাব্যর ফোন বের করল। স্ক্রিন আবার জ্বলে উঠল, সিটি হসপিটাল। দীনেশ কিছু না বলেই কলটা কেটে দিল। তারপর সে ফোনটা সুইচ অফ করে দিল। কাব্যর আঙুলগুলো মুঠো হয়ে গেল, কিন্তু তবুও তিনি নিজেকে শান্ত রাখলেন। তিনি চাইলেই এখনই নিজের নাম বলতে পারতেন। একটা শব্দ বললেই পুরো থানা তার পায়ের কাছে এসে দাঁড়াত, কিন্তু তার ভেতর কিছু একটা ভেঙে গিয়েছিল। তিনি দেখতে চাইছিলেন যে একজন সাধারণ নারী হয়ে গেলে এই সিস্টেমের আসল চেহারা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রায় ২০ মিনিট পর জিপ শ্যামনগর কোতওয়ালির সামনে গিয়ে থামল। পুরনো ভাঙাচোরা ভবন, দেওয়ালে পানের লাল দাগ, আধ নেভা টিউবলাইট, আর বাইরে দাঁড়িয়ে থাকা দুজন মাতাল কনস্টেবল।
এটা কোনো আইনের মন্দিরের চেয়ে ভয় আর দুর্নীতির আস্তানা বেশি মনে হচ্ছিল। জিপ থামতেই দীনেশ যাদব নেমে জোরে বলল, চল নিচে নাম। কাব্য কোনো কথা না বলেই নিচে নামলেন। বৃষ্টি এবার কমে এসেছিল, কিন্তু বাতাসে স্যাঁতস্যাঁতেল আর দুর্গন্ধ ভরেছিল। থানায় পা রাখতেই তার দম বন্ধ লাগছিল। সামনে একটা কাঠের পুরনো টেবিল ছিল, যার ওপর ছেঁড়া ফাইল ছড়ানো। এক কোণে একটা লোক বসে কাঁদছিল, আর একজন কনস্টেবল তার কাছে টাকা চাইছিল। দেখ ভাই, ৫,০০০ দিয়ে দে, না হলে ভেতরে ভরে দেব। কিছুটা দূরে একজন গরিব বৃদ্ধ হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। স্যার, আমি কিছু করিনি। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। কাব্য সব দেখছিলেন, প্রতিটি মুখ, প্রতিটি শব্দ, প্রতিটি নোংরা কাজ তার চোখে রেকর্ড হচ্ছিল। দীনেশ চেয়ারে বসতে বসতে বলল, নাম বল তোর। কাব্য চুপ রইলেন। আরে কালা নাকি? সে টেবিলে থাপ্পড় মারল। নাম বল। কয়েক সেকেন্ড পর কাব্য আস্তে করে বললেন, রিনা। তিনি নিজের আসল নাম বলতে গিয়েও থেমে গেলেন। রিনা শর্মা। দীনেশ মুচকি হাসল। দেখলি তো, এবার ঠিক লাইনে এসেছে। সে পাশে থাকা কনস্টেবলকে বলল, লেখ, রিনা শর্মা রাতে হেলমেট ছাড়া দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় ধরা পড়েছে, পুলিশের সাথে অসভ্যতা করেছে। তারপর সে কাব্যর দিকে তাকিয়ে বলল, আর কি কি কেস দিই তোর ওপর? কনস্টেবলরা হাসতে লাগল। তখনই অন্য একজন কনস্টেবল ভেতরে এলো আর আস্তে করে দীনেশের কানে বলল, স্যার, ওই ট্রাকওয়ালা টাকা দিয়ে চলে গেছে। দীনেশ চোখ টিপল। ঠিক আছে। তারপর সে কাব্যর দিকে তাকিয়ে বলল, দেখছিস তো, এখানে সবকিছু সিস্টেম অনুযায়ী চলে। কাব্য প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকালেন। এটা সিস্টেম নয়, গুন্ডাগিরি। এই কথা শুনতেই পুরো ঘর কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ দীনেশ চেয়ার থেকে উঠল এবং রাগে তার সামনে এসে দাঁড়াল। খুব কথা বলছিস তুই? সে আঙুল উঁচিয়ে বলল, এখানে আমাদের কথা চলে, বুঝেছিস? তখন কোনায় বসে থাকা একজন কনস্টেবল বলল, স্যার, এই ধরনের মেয়েরা সহজে সোজা হয় না, ভেতরে ঢুকিয়ে রাখুন এক রাত, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ঘরে নোংরা হাসি প্রতিধ্বনিত হল। কাব্যর ভেতরে রাগের ঝড় উঠছিল, কিন্তু তার চেহারা তখনও শান্ত ছিল। দীনেশ ফাইল বন্ধ করতে করতে বলল, এর নামে আরেকটা কেস দিয়ে দে। কোনটা স্যার? তোলাবাজি আর ব্ল্যাকমেইলিং। কনস্টেবল কিছুটা ইতস্তত করল, কিন্তু স্যার, আরে এখানে কি প্রমাণ বানানো যায় না? দীনেশ চোখ পাকাল। কনস্টেবল সাথে সাথে চুপ হয়ে গেল। কাব্য এবার পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এই থানাটা কেবল দুর্নীতিগ্রস্তই ছিল না, এটা পুরোপুরি পচে গিয়েছিল। এখানে আইন নয়, খাঁকির সন্ত্রাস চলত। তখনই বাইরে থেকে এক মহিলার কান্নার আওয়াজ এল। প্রায় ৩০ বছর বয়সী এক গরিব মহিলা নিজের ছোট বাচ্চাকে কোলে নিয়ে ভেতরে এল। স্যার, আমার স্বামীকে ছেড়ে দিন, উনি কিছু করেননি। এক কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। আগে টাকা আন। বাচ্চাটা জোরে জোরে কাঁদতে লাগল। মহিলা মাটিতে বসে হাত জোড় করতে লাগল। কাব্য এই দৃশ্য দেখে ভেতর পর্যন্ত শিউরে উঠলেন। কিন্তু দীনেশ যাদব আরাম করে চেয়ারে বসে চা খাচ্ছিল, যেন এসব তার কাছে রোজকার খেলা। সে মহিলার দিকে তাকিয়ে বলল, কান্নাকাটি করে কিছু হবে না, টাকা দে, লোক নিয়ে যা। মহিলাটি কাঁদতেই থাকল, কারও কিছু এসে গেল না। কয়েক মিনিট পর দীনেশ বিরক্ত হয়ে বলল, চল এবার একে ভেতরে ঢোকা। দুজন মহিলা কনস্টেবল এলো। তাদের মধ্যে একজন কাব্যর হাত ধরল। চল। কাব্যকে থানার পেছনে থাকা পুরনো লকআপের দিকে নিয়ে যাওয়া হল। রাস্তার দেওয়ালে নোংরা জমেছিল। দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে উঠছিল। একটা কুঠুরি থেকে মাতালদের চিৎকার শোনা যাচ্ছিল, অন্যদিক থেকে একটা লোক যন্ত্রণায় চিৎকার করছিল। মহিলা লকআপের সামনে পৌঁছে কনস্টেবল চাবি বের করল। দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলল। অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর গুমোট ভাব ছিল। মেঝেতে একটা ছেঁড়া কম্বল পড়েছিল। কোনায় একটা লোহার বালতি রাখা ছিল, যেখান থেকে দুর্গন্ধ আসছিল। ভেতরে আগে থেকেই দুজন মহিলা বসেছিল। একজন প্রায় ৫০ বছরের গরিব মজুর মহিলা, আর অন্যজন হয়তো কোনো কলেজের মেয়ে, যে একটানা কাঁদছিল। নতুন মাল এসেছে, মহিলা কনস্টেবল খোঁটা দিয়ে বলল, আর কাব্যকে ভেতরে ধাক্কা দিয়ে দিল। দরজা সজোরে বন্ধ হল। চাবি ঘোরানোর শব্দ পুরো লকআপে প্রতিধ্বনিত হল। কয়েক সেকেন্ড পর্যন্ত শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। তারপর সেই বৃদ্ধা মহিলা আস্তে করে বলল, মা, তুইও কি টাকা দিতে পারিসনি? কাব্য তার দিকে তাকালেন। তার চোখে ভয় ছিল না, ক্লান্তি ছিল, যেন জীবন তাকে অনেক আগেই ভেঙে দিয়েছিল। কাব্য ধীরে ধীরে মেঝেতে বসে পড়লেন। আপনাকে কেন ধরেছে? মহিলাটি হাসল, কিন্তু সেই হাসিতে অনেক যন্ত্রণা ছিল। আমার ছেলে মদ খেয়েছিল, পুলিশওয়ালারা ওকে মারল।
আমি ছাড়াতে এলাম তো আমাকেও ভেতরে ঢুকিয়ে দিল। পাশে বসে থাকা কলেজের মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি কোচিং থেকে বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় পুলিশ থামালো, এখন বলছে যে রাতে ঘুরে বেড়াচ্ছিলাম। তার গলা কাঁপছিল, বাবাকে ফোনও করতে দিচ্ছে না। কাব্যের বুকে ব্যথা মোচড় দিয়ে উঠল। এটা শুধু একটা থানা ছিল না, এটা ছিল সেই গরিব ও দুর্বল মানুষদের কবরস্থান, যাদের আওয়াজ কোথাও শোনা যায় না। তখনই বাইরে থেকে দীনেশ যাদবের আওয়াজ এলো, শোন, সকালের মধ্যে এর সমস্ত তেজ শেষ হয়ে যাওয়া চাই। তারপর একটা জোরালো অট্টহাসি শোনা গেল। লকআপের ভেতরে বসে থাকা দুই মহিলাই ভয় পেয়ে গেল, কিন্তু কাব্যের চোখ এবার পাল্টে গিয়েছিল। তাতে যন্ত্রণা কম আর আগুন বেশি ছিল। তিনি ধীরে ধীরে দেওয়ালে মাথা ঠেকালেন। তার মায়ের কথা আবার মনে পড়ল। হাসপাতাল, আইসিইউ, হয়তো তিনি এই মুহূর্তে তার জন্যই অপেক্ষা করছিলেন। প্রথমবারের মতো তার মনে ভয় জাগল, যদি দেরি হয়ে যায় তো। তার চোখ বন্ধ হয়ে এলো। কিন্তু পর মুহূর্তেই তার দীনেশের সেই চটটার কথা মনে পড়ল, সেই নোংরা হাসি মনে পড়ল, সেই গরিব কান্নারত মহিলার কথা মনে পড়ল, ওই কলেজের মেয়েটির কথা মনে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই তার ভেতর কিছু একটা বদলে গেল। এখন এটা শুধু তার অপমান ছিল না, এটা সেই হাজার হাজার মানুষের লড়াই হয়ে দাঁড়িয়েছিল, যাদের আওয়াজ এই সিস্টেম স্তব্ধ করে দিয়েছিল। বাইরে বৃষ্টি এবার থেমে গিয়েছিল, কিন্তু শ্যামনগর কোতমালির ভেতরে ঝড় সবে শুরু হয়েছিল। শ্যামনগর কোতওয়ালির সেই নোংরা আর স্যাঁতস্যাঁতে লকআপে রাত ধীরে ধীরে আরও ভারী হয়ে আসছিল। বাইরে বৃষ্টি প্রায় থেমে গিয়েছিল, কিন্তু ছাদ থেকে টপকানো জল এখনও ঘরের নিস্তব্ধতা ভাঙছিল। মেঝেতে বসে থাকা কাব্য মিশ্র দেওয়ালে পিঠ ঠেকিয়ে শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার ভেতরে চিন্তার ঝড় বইছিল। তার গালে পড়া চড় এখনও জ্বলছিল, কিন্তু তার চেয়েও অনেক বেশি তার বুকে এই কষ্টটা বিড়ছিল যে তার মা হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে লড়ছিলেন, আর তাকে এখানে এই ভ্রষ্ট সিস্টেমের বন্দী বানিয়ে বসিয়ে রাখা হয়েছিল। পাশে বসে থাকা কলেজের মেয়েটি এখন ধীরে ধীরে ফুপিয়ে কাঁদছিল। বৃদ্ধা মহিলা মাটিতে মাথা নিচু করে চুপচাপ বসেছিলেন। লকআপের বাইরে বসে থাকা দুই কনস্টেবল বিড়ি খেতে খেতে হাসছিল। তাদের মধ্যে একজন বলল, আজ দারোগাবাবুর মেজাজ খুব খারাপ ছিল। অন্যজন হাসল, আরে ওই মেয়েটিই বেশি তেজ দেখাচ্ছিল, এখন সকাল পর্যন্ত ঠিক হয়ে যাবে। তখনই থানার বাইরে হঠাৎ একটা সাদা বোলেরো এসে থামল। গাড়ি থেকে নামা প্রায় ৩০-৩২ বছরের এক লম্বা যুবক দ্রুত পায়ে ভেতরে এলো। পরিষ্কার ইস্ত্রি করা ইউনিফর্ম, চোখে কঠোরতা আর চেহারায় ক্লান্তি সত্ত্বেও সততার ছাপ। ইনি ছিলেন এএসপি ট্রেনি আদিত্য রানা। জেলায় তার পরিচয় এমন একজন অফিসারের তৈরি হতে শুরু করেছিল যে এখনও পর্যন্ত সিস্টেমের নোংরামির সাথে পুরোপুরি আপোষ করতে পারেনি। আদিত্য সেই রাতে হঠাৎ থানায় এই জন্যই এসেছিল কারণ সন্ধ্যায় হাইওয়েতে অবৈধ তোলাবাজির অভিযোগ পাওয়া গিয়েছিল। সে সোজা ডিউটি অফিসারের টেবিল পর্যন্ত পৌঁছাল। ইন্সপেক্টর দীনেশ কোথায়? তার গলা শক্ত ছিল। একজন কনস্টেবল সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, স্যার ভেতরে আছেন। কয়েক সেকেন্ড পর দীনেশ যাদব ঘর থেকে বাইরে এলো। আদিত্যকে দেখে সে সামান্য চমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে কৃত্রিম হাসি মেখে নিল। আরে স্যার, আপনি এই সময়? আদিত্য না হেসেই জিজ্ঞেস করল। হাইওয়ে চেকিংয়ের রিপোর্ট কোথায়? দীনেশ এক মুহূর্তের জন্য থমকে গেল। স্যার, এখনই তৈরি হচ্ছে। আদিত্যর নজর ঘরের চারপাশে ঘুরল। মেঝেতে ছড়িয়ে থাকা টাকা, কোনায় কানতে থাকা লোক আর টেবিলে রাখা অসম্পূর্ণ ফাইলগুলো দেখে তার কপালে হালকা ভাঁজ পড়ল। তখনই সে লকআপের দিক থেকে কোনো মহিলার কাশির শব্দ শুনতে পেল। ভেতরে কে? সে জিজ্ঞেস করল। দীনেশ সাথে সাথে বলল, কিছু ছোটখাটো কেস আছে স্যার, রোজকার ব্যাপার। আদিত্য কিছু না বলেই লকআপের দিকে এগিয়ে গেল। দীনেশের চেহারায় এক মুহূর্তের জন্য চিন্তার ছাপ ফুটে উঠল। সে দ্রুত তার পেছনে গেল। আদিত্য লকআপের সামনে পৌঁছতেই ভেতরে বসে থাকা কাব্য ধীরে ধীরে মাথা তুলল। দুজনের চোখাচোখি হল, আর সেই মুহূর্তেই আদিত্যর কিছু একটা অদ্ভুত মনে হল। সেই মেয়েটির চোখে ভয় ছিল না, রাগ ছিল, অপমান ছিল, কিন্তু ভয় একেবারেই ছিল না। এটা কোনো সাধারণ অপরাধীর দৃষ্টি ছিল না। আদিত্য মহিলা কনস্টেবলকে জিজ্ঞেস করল, এর বিরুদ্ধে কি অভিযোগ? কনস্টেবল ফাইলটা এগিয়ে দিল। স্যার, পুলিশের সাথে দুর্ব্যবহার, তোলাবাজি আর ব্ল্যাকমেলিং। আদিত্য ফাইলটা খুলল। কয়েক সেকেন্ড পড়ার পরেই তার কপাল কুঁচকে গেল। সাক্ষী? স্যার, কনস্টেবল আটকে গেল। ভিডিও? কোনো উত্তর নেই। বাজেয়াপ্ত জিনিস? আবার নীরবতা।
আদিত্য ধীরে ধীরে মাথা তুলে দীনেশের দিকে তাকাল। মাত্র ২০ মিনিটে এত বড় কেস তৈরি হয়ে গেল। দীনেশ হাসার চেষ্টা করল। স্যার, মেয়েটি খুব চালাক, আমাদের কঠোর হতে হয়েছে। আদিত্যর নজর আবার কাব্যর দিকে গেল। তার গালে চড়ের দাগ এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। এই চোট কিভাবে লাগল? কয়েক সেকেন্ড পর্যন্ত কেউ কিছু বলল না। তারপর দীনেশ বলল, স্যার, পড়ে গিয়েছিল হয়তো। কাব্য প্রথমবারের মতো বলল, আমি পড়ে যাইনি। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে এমন একটা শীতলতা ছিল যে কয়েক মুহূর্তের জন্য পুরো পরিবেশ ভারী হয়ে গেল। আদিত্য মনোযোগ দিয়ে তার দিকে তাকাল। নাম? কয়েক সেকেন্ড চুপ থাকার পর কাব্য বলল, রীনা শর্মা। আদিত্য অনুভব করল যে সে মিথ্যে বলছে, কিন্তু সে কিছু বলল না। সে কেবল তার চোখ পড়ার চেষ্টা করতে থাকল। এত বছরের ট্রেনিংয়ের পর সে বুঝে গিয়েছিল যে কিছু মানুষ মিথ্যে বলতে গিয়েও ভয় পেয়ে যায়, কিন্তু এই মহিলা একেবারে শান্ত ছিল, যেন সে প্রতিটি জিনিস জেনে শুনে হতে দিচ্ছিল। তখনই বাইরে থেকে একজন কনস্টেবল দৌড়ে দৌড়ে এলো। স্যার, হাইওয়ের ট্রাকগুলোর হিসাব? সে আদিত্যকে দেখে হঠাৎ চুপ হয়ে গেল। আদিত্যর সাথে সাথে ধরে ফেলল। কিসের হিসাব? দীনেশ মাঝখান থেকে বলে উঠল, কিছু না স্যার, রুটিন এন্ট্রি আছে। কিন্তু এখন আদিত্যের সন্দেহ বেড়ে গিয়েছিল। সে ধীরে ধীরে বলল, সব ফাইল আমার ঘরে পাঠাও। তারপর সে ঘুরে দাঁড়াল, কিন্তু যাওয়ার সময় তার নজর আবার কাব্যর দিকে গেল। লকআপের ভেতরে এত নোংরা, দুর্গন্ধ আর অপমান সত্ত্বেও তার চেহারায় অদ্ভুত একটা নিয়ন্ত্রণ ছিল, যেন সে ভেঙে পড়ছিল না, বরং কিছু একটা স্থির করছিল। আদিত্যে তার অস্থায়ী ঘরে পৌঁছাল আর চেয়ারে বসে পড়ল। সে ফাইলটা আবার খুলল। সবকিছু ভুল ছিল। গ্রেপ্তারের সময় পরিষ্কার নয়, কোনো স্বাধীন সাক্ষী নেই, মেডিকেল রিপোর্ট নেই। অভিযোগ এতটাই বড় যেন কোনো অপরাধী গ্যাংকে ধরা হয়েছে। সে আস্তে করে নিজেকেই বলল, কিছু একটা গণ্ডগোল আছে। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। একজন তরুণ কনস্টেবল ভেতরে এলো। তাকে ঘাবড়ানো দেখাচ্ছিল। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ। কনস্টেবল ধীরে করে দরজা বন্ধ করল। স্যার, ওই ম্যাডামকে সাধারণ মনে হচ্ছে না। মানে স্যার, যখন দারোগাবাবু চড় মারল তখনও উনি ভয় পাননি। আদিত্যে চুপ রইল। কনস্টেবল আবার বলল, আর স্যার, উনি একবারও ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষে চাননি। এই কথা শুনে আদিত্যের চোখ কুঁচকে গেল। সে অনেক অপরাধীকে জিজ্ঞাসাবাদ করেছিল, ভয়, ঘাবড়ে যাওয়া, কান্না সব দেখেছিল, কিন্তু লকআপে বসে থাকা ওই মহিলা আলাদা ছিল, খুব আলাদা। কনস্টেবল চলে গেল। আদিত্যে কিছুক্ষণ ভাবতে থাকল। তারপর সে ধীরে ধীরে কম্পিউটার অন করল আর জেলার প্রশাসনিক রেকর্ড খুলে ফেলল। তার মাথায় হঠাৎ একটা নাম চমকে উঠল, জেলা শাসক কাব্যা মিশ্র। সে কয়েকদিন আগেই একটা মিটিংয়ে তাকে দূর থেকে দেখেছিল। সাধারণ পোশাক, শান্ত ব্যবহার, তীক্ষ্ণ দৃষ্টি। তার বুক এক মুহূর্তের জন্য জোরে ধড়ফড় করতে লাগল। না, এমনটা হতে পারে না, সে নিজেকে বলল, কিন্তু সন্দেহ এখন গভীর হয়ে গিয়েছিল। সেই সাথে সাথে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে কল লাগাল। অন্যদিক থেকে ঘুম জড়ানো গলা ভেসে এলো। হ্যালো? আদিত্য ধীর গলায় জিজ্ঞেস করল, ডিএম ম্যাডাম কোথায়? কয়েক সেকেন্ড নীরবতা রইল। তারপর উত্তর এলো, স্যার, সন্ধে থেকে ওনার ফোন বন্ধ আছে, আমরাও যোগাযোগ করতে পারছি না। আদিত্য শিরদড়া দিয়ে শিহরণ বয়ে গেল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, উনি কি একাই বেরিয়েছিলেন? হ্যাঁ স্যার, হাসপাতালে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন। এখন আদিত্যর শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। সে ফোনটা আস্তে করে নামিয়ে রাখল। তার কপালে ঘাম জমে গেল। যদি তার সন্দেহ সত্যি হয়, তবে শ্যামনগর কোতোয়ালিতে এমন ঝড় আসতে চলেছে যার কথা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। তখনই বাইরে হঠাৎ জোরে ব্রেক কষার আওয়াজ প্রতিধ্বনিত হল। পুরো থানায় তোলপাড় শুরু হয়ে গেল। একজন কনস্টেবল দৌড়াতে দৌড়াতে ভেতরে এলো। স্যার, বাইরে সরকারি গাড়ি এসেছে। দীনেশ যাদব চেয়ার থেকে লাফিয়ে উঠল। কারা? কনস্টেবলের গলা কাঁপছিল। স্যার, কমিশনার অফিসের গাড়ি বলে মনে হচ্ছে। এই কথা শুনতেই পুরো থানায় যেন বিদ্যুৎ খেলে গেল। কনস্টেবলরা এদিক ওদিক ছুটতে লাগল। কেউ ফাইল গোছাতে লাগল, কেউ মদের বোতল লুকাতে লাগল। দীনেশ যাদবের মুখের রং উড়ে গিয়েছিল। অন্যদিকে লকআপে বসে থাকা কাব্য ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। তার চেহারায় প্রথমবারের মতো হালকা একটা শীতল হাসি ফুটে উঠল, কারণ সে জানত এখন খেলা বদলাতে চলেছে। শ্যামনগর কোতোয়ালির আইরে হঠাৎ ছড়িয়ে পড়া হট্টগোল রাতের নিস্তব্ধতাকে চিরে দিল। কয়েক সেকেন্ড আগে পর্যন্ত যেখানে কনস্টেবলদের হাসি আর বিড়ির ধোঁয়া ছিল, সেখানে এখন ভয় বাতাসে ভাসছিল।
থানার বাইরে একের পর এক 3টে কালো ফরচুনার এসে থামল। লাল আর নীল বাতির ঝলক পুরো চত্বরের দেওয়ালে পড়ছিল। গাড়িগুলো থামতেই ডজনখানেক পুলিশকর্মী দ্রুত নিচে নামল। তাদের চেহারায় গাম্ভীর্য ছিল। সবচেয়ে সামনের গাড়ির দরজা খুলল আর বাইরে নামলেন কমিশনার বিক্রম সিনহা। লম্বা চেহারা, সাদা চুলের মাঝে কঠোর মুখমণ্ডল, আর চোখে এমন রাগ যা দেখে বড় বড় অফিসার কেঁপে যায়। থানার পুলিশকর্মীরা তাকে দেখা মাত্রই সবার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কয়েকজন কনস্টেবল সাথে সাথে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে পড়ল। দীনেশ যাদবের হাত পা অবশ হয়ে গিয়েছিল। তার গলা থেকে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না। সে তাড়াতাড়ি নিজের ইউনিফর্ম ঠিক করল আর কৃত্রিম হাসির সাথে এগিয়ে গেল। স্যার, আপনি এই সময়? কিন্তু বিক্রম সিনহা তার দিকে ফিরেও তাকালেন না। তার তীক্ষ্ণ দৃষ্টি সোজা পুরো থানা পরিদর্শন করছিল। ভাঙা চেয়ার, ছড়িয়ে থাকা ফাইল, ঘাবড়ে যাওয়া মুখগুলো আর পরিবেশে ছড়িয়ে থাকা গুমোট ভাব অনেক কিছুই বলে দিচ্ছিল। তখনই পেছন থেকে এএসপি আদিত্য রানা দ্রুত পায়ে এগিয়ে এলো। তার গলা ধীর ছিল, কিন্তু দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। স্যার, আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব গুরুতর। বিক্রম সিনহা তার দিকে তাকালেন। উনি কোথায়? আদিত্য লকআপের দিকে ইশারা করে দিল। এই কথা শুনতেই দীনেশ যাদবের কপালে ঘাম জমে গেল। স্যার, একটা সাধারণ মেয়ে আছে, একটু ভুল বোঝাবুঝি। কিন্তু এবার কমিশনারের চোখ সোজা তার চোখের সাথে ধাক্কা খেল। চোপ। একটাই শব্দ ছিল, কিন্তু তাতে এমন শীতলতা ছিল যে দীনেশের শরীর কেঁপে উঠল। পুরো থানায় নিস্তব্ধতা ছেয়ে গেল। বিক্রম সিনহা সোজা মহিলা লকআপের দিকে এগিয়ে গেলেন। তার পেছনে আদিত্য আর বাকি অফিসাররা চলছিল। মহিলা কনস্টেবলের হাত এতটাই কাঁপছিল যে চাবি পর্যন্ত ঠিকমতো লাগাতে পারছিল না। অবশেষে লকআপ খুলল। ভেতরে সেই স্যাঁতসেঁতে ভাব, সেই দুর্গন্ধ, সেই ভাঙা মেঝে। কোনায় বসে থাকা 2 গরিব মহিলা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল, আর দেওয়ালে হেলান দিয়ে বসে থাকা কাব্য মিশ্র ধীরে ধীরে মাথা তুলল। কয়েক মুহূর্তের জন্য পুরো সময় যেন থমকে গেল। কমিশনার বিক্রম সিনহার চোখের রাগ হঠাৎ যন্ত্রণায় বদলে গেল। ম্যাডাম, তার মুখ থেকে ধীর গলায় আওয়াজ বেরোল। আদিত্য রানা প্রথমবারের মতো পুরোপুরি নিশ্চিত হতে দেখে দীর্ঘশ্বাস ফেলল। অন্যদিকে দীনেশ যাদবের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কাব্য ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার গালে চড়ের দাগ এখনও স্পষ্ট ছিল। চুল এলোমেলো হয়েছিল, কুর্তিতে ধুলো আর নোংরা লেগেছিল, কিন্তু সেই অবস্থাতেও তার চেহারার আত্মবিশ্বাস কাউকেই চোখ তুলে তাকাতে দিচ্ছিল না। বিক্রম সিনহা ধীর কিন্তু ভারী গলায় বললেন, ম্যাডাম, এসব কে করেছে? পুরো থানার নজর এখন কাব্যর ওপর আটকে গিয়েছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত নিস্তব্ধতা রইল। তারপর কাব্য ধীরে ধীরে নিজের হাত তুলল আর সোজা ইন্সপেক্টর দীনেশ যাদবের দিকে ইশারা করে দিল। ব্যাস এইটুকু হতেই যেন পুরো থানার শ্বাস আটকে গেল। দীনেশ যাদব পিছিয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। স্যার, স্যার, আমার কথা শুনুন। কিন্তু এবার বিক্রম সিনহার রাগ ফেটে পড়ল। তোমার সাহস কি করে হলো? তার গলা এতটাই জোরে প্রতিধ্বনিত হল যে বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরাও শিউরে উঠল। তুমি জেলা শাসককে লকআপে বন্দি করেছ। এই কথা শুনতেই অনেক কনস্টেবলের মুখ হাঁ হয়ে রইল। কয়েকজন অবিশ্বাসের সাথে কাব্যর দিকে তাকাল। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে মহিলাটিকে তারা ঘণ্টা ধরে অপরাধী ভাবছিল সে এই জেলার ডিএম ছিলেন। দীনেশ যাদব এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। হ্যাঁ, তার চেহারার সমস্ত অহংকার উধাও হয়ে গিয়েছিল। স্যার, আমার জানা ছিল না। যদি জানা থাকত তবে কি আইন বদলে যেত? কাব্যর গলা প্রথমবারের মতো কঠোর শোনাল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তুমি ঘুষ চেয়েছ, রাস্তায় চড় মেরেছ, ফোন ছিনিয়ে নিয়েছ, ভুয়ো কেস বানিয়েছ, মহিলাদের হুমকি দিয়েছ, আর এখন বলছ যে তুমি জানতে না? দীনেশের চোখ নিচু হয়ে গেল। পুরো থানায় কারও সাহস হচ্ছিল না উপরে তাকানোর। তখনই কাব্য লকআপের ভেতরে বসে থাকা কলেজের মেয়েটি আর বৃদ্ধা মহিলার দিকে তাকাল। তার চোখে যন্ত্রণা ফুটে উঠল। এদের সাথেও এটাই হয়, তাই না? কেউ উত্তর দিল না, কারণ সবাই জানত যে উত্তরটা হ্যাঁ। কমিশনার বিক্রম সিনহা সাথে সাথে নির্দেশ দিলেন, ইন্সপেক্টর দীনেশ যাদবকে এই মুহূর্তেই সাসপেন্ড করা হচ্ছে। এই কথা শুনতেই দীনেশ যেন হাঁটু গেড়ে বসে পড়ল। স্যার, প্লিজ, একটা সুযোগ। কিন্তু তার কথা এখন আর কারও কানে পৌঁছচ্ছিল না। আদিত্য রানা এগিয়ে গেল আর সে 2জন কনস্টেবলের দিকে ইশারা করে বলল, এর সার্ভিস রিভলভার নিয়ে নাও। কনস্টেবলরা ইতস্তত করল। কয়েক ঘণ্টা আগে পর্যন্ত যে ইন্সপেক্টরের সামনে সবাই কাঁপত, এখন তারই বেল্ট খোলা হচ্ছিল।
দীনেশের হাত কাঁপছিল, তার মুখ ঘামে ভিজে গিয়েছিল। তখনই হঠাৎ সে যেন কিছু একটা মনে করল। তার চোখে আবার হালকা একটা চমক দেখা গেল। সে তাড়াতাড়ি নিজের পকেটে হাত ঢোকালো আর একটা ভাঁজ করা কাগজ বার করে আনল। দাঁড়ান স্যার। সবার নজর তার দিকে গেল। সে কাঁপা হাতে কাগজটা খুলল। আমাকে সাসপেন্ড করা যাবে না। বিক্রম সিনহা ভ্রূম কুঁচকে ফেললেন। কেন? দীনেশ তাড়াতাড়ি বলল, আমার ট্রান্সফার 3 দিন আগেই হয়ে গেছে। সে কাগজটা এগিয়ে দিল। আমি এখন এই থানার ইনচার্জ নই। কয়েক সেকেন্ডের জন্য পরিবেশ আবার ভারী হয়ে গেল। একজন কনস্টেবল কাগজটা নিয়ে কমিশনারকে দিল। বিক্রম সিনহা মন দিয়ে পড়লেন। ট্রান্সফার অর্ডারটি আসল মনে হচ্ছিল। দীনেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হল হয়তো এবার বাঁচার রাস্তা বেরিয়ে আসবে। স্যার, টেকনিক্যালি এখন আপনি আমাকে এখানে সাসপেন্ড করতে পারবেন না। তার চেহারায় আবার কিছুটা সাহস ফিরে আসতে শুরু করল। কিন্তু তখনই কাব্য ধীর গলায় বলল, অর্ডারের তারিখটা দেখুন। বিক্রম সিনহা আবার কাগজটা দেখলেন। তারপর তার নজর আদিত্যর দিকে গেল। রেকর্ড চেক করো। আদিত্য সাথে সাথে কম্পিউটার রুমের দিকে দৌড়াল। পুরো থানায় আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। দীনেশ বারবার নিজের ঠোঁট চাটছিল। তার চেহারায় ভয় আর আশা দুটোই লড়াই করছিল। কয়েক মিনিট পর আদিত্য ফিরে এলো। তার গলা একেবারে পরিষ্কার ছিল। স্যার, ট্রান্সফার অর্ডার আসল ঠিকই, কিন্তু ইন্সপেক্টর দীনেশ যাদব এখনও পর্যন্ত চার্জ হ্যান্ডওভার করেনি। দীনেশের মুখের রং উড়ে গেল। আদিত্য আবার বলল, মানে ঘটনার সময় এই থানার ইনচার্জ ছিল। এই কথা শুনতেই দীনেশের শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। কাব্য তার দিকে এগিয়ে গেল। তার গলা এখন বরফের মতো ঠান্ডা ছিল। এখন আইন তোমাকে ওই লকআপের মানে বোঝাবে, যেখানে তুমি না জানি কত নির্দোষ মানুষকে বন্দী করেছ। দীনেশ হঠাৎ হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়ল। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। কিন্তু কাব্যর আর কোনো দয়া ছিল না। সমস্যা তো এটাই, ইন্সপেক্টর। আমি যদি ডিএম না হতাম, তবে কি তখনও এটা ভুল বলে গণ্য হতো? এই প্রশ্নটা পুরো থানায় হাতুড়ির মতো এসে পড়ল। কারও কাছে কোনো উত্তর ছিল না। তখনই হঠাৎ দীনেশ মাথা তুলল। তার চোখে অদ্ভুত একটা ভয় চমকাচ্ছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, আমি একা নই। পুরো ঘর একদম শান্ত হয়ে গেল। কাব্যুর দৃষ্টি কুঁচকে গেল। কি মানে? দীনেশ কাঁপা গলায় বলল, এই থানায় শুধু আমি দুর্নীতিগ্রস্ত নই, ওপর পর্যন্ত সবাই জড়িয়ে আছে। আদিত্য সজাগ হয়ে উঠল। কমিশনার বিক্রম সিনহার চোখ কঠোর হয়ে গেল। আর সেই মুহূর্তেই শ্যামনগর কোতোয়ালির দেওয়ালের ভেতর লুকিয়ে থাকা আসল ঝড়টা বাইরে আসতে শুরু করল। শ্যামনগর কোতোয়ালির ভেতরে সেই সময় এমন নিস্তব্ধতা ছড়িয়েছিল, যেন কেউ পুরো ভবনের শ্বাস আটকে দিয়েছে। কয়েক ঘণ্টা আগে পর্যন্ত যেখানে ইন্সপেক্টর দীনেশ যাদবের গলা প্রতিধ্বনিত হতো, যেখানে গরিব মানুষদের ভয় দেখানো হতো, যেখানে খাকির দাপট আইনের চেয়েও বড় বলে মনে হতো, যেখানে আগে সে ভয় দেখাত, সেখানে এখন প্রতিটি মুখে কেবল ভয় ছিল। দীনেশ যাদব মাটিতে হাঁটু গেড়ে বসেছিল। তার কপাল থেকে অনবরত ঘাম ঝরছিল। সামনে দাঁড়িয়ে থাকা ডিএম কাব্য মিশ্রের চোখ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত সে ছিল এক অপমানিতা মেয়ে, যে নিজের মায়ের কাছে পৌঁছনোর জন্য ছটপট করছিল। কিন্তু এখন তার সামনে সেই অফিসার দাঁড়িয়েছিল, যার এক আদেশে পুরো জেলা কেঁপে উঠতে পারত। কমিশনার বিক্রম সিনহা কঠোর গলায় বললেন, যা বলার পরিষ্কারভাবে বলো। দীনেশ কাঁপতে কাঁপতে জল চাইল। এক কনস্টেবল তাড়াতাড়ি করে গ্লাস নিয়ে এলো, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে অর্ধেক জল মেঝেতে পড়ে গেল। দীনেশ জল খেল এবং তারপর ধীর গলায় বলল, স্যার, হাইওয়েতে যে অবৈধ তোলাবাজি হয়, তাতে শুধু আমি নেই। আদিত্য রানার সাথে সাথে সতর্ক হয়ে গেল। সে পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে ইশারা করল, পুরো বয়ান রেকর্ড করো। দীনেশ ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাল, যেন তার এখনও কারো থেকে বিপদ আছে। তারপর সে বলল, প্রতিটি ট্রাক থেকে টাকা নেওয়া হয়। রাতে যেসব গাড়ি যায়, তাদের রেট ঠিক করা আছে। মদের গাড়ির আলাদা, বালির গাড়ির আলাদা, আর ওভারলোড ট্রাকের আলাদা। থানায় দাঁড়িয়ে থাকা অনেক পুলিশকর্মী সাথে সাথে নজর নিচু করে নিল। কাব্য সবার মুখ পড়ছিল। সে বুঝে গিয়েছিল যে এটা শুধু একজন দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরের ব্যাপার ছিল না, এটা পুরো একটা নেটওয়ার্ক ছিল। আর টাকা কোথায় যায়? কাব্য ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। দীনেশ কয়েক সেকেন্ড চুপ রইল। তার চোখ ভয়ে বড় হয়ে গেল। ম্যাডাম, ওপর পর্যন্ত যায়। কত ওপর? এবার কমিশনার গর্জে উঠলেন। দীনেশ নিজের ঠোঁট কামড়ে ধরল। হয়তো সে নাম নিতে ভয় পাচ্ছিল।
তখনই পেছনে দাঁড়িয়ে থাকা এক তরুণ কনস্টেবল হঠাৎ বলে উঠল, স্যার, আমরা বাধ্য ছিলাম। সবার নজর তার দিকে ঘুরে গেল। তার বয়স মেরে কেটে ২৫ বছর হবে। সে কাঁপা কাঁপা গলায় বলল, যদি টাকা না দিতাম তবে দারোগাবাবু সাসপেন্ড করিয়ে দেওয়ার হুমকি দিতেন। দীনেশ চিৎকার করে উঠল, চুপ থাকো। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। কনস্টেবল ভয়ে ভয়ে বলল, প্রতি মাসে ওপরে ভাগ পাঠানো হতো। কাকে? আদিত্য সাথে সাথে জিজ্ঞেস করল। কনস্টেবল কয়েক মুহূর্ত ইতস্তত করল। তারপর সে ধীর গলায় বলল, এসএসপি মহেশ ত্যাগী সরকে। এই নামটা শুনতেই ঘরের পরিবেশ জমে গেল। অনেক পুলিশকর্মীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছু কনস্টেবল পিছিয়ে গেল, যেন হঠাৎ কোনো বিস্ফোরণ ঘটে গিয়েছে। কমিশনার বিক্রম সিনহার চোখ কুঁচকে গেল। তোমার কি জানা আছে তুমি কার নাম নিচ্ছ? কনস্টেবলটি কাঁদতে লাগল। স্যার, আমি মিথ্যে বলছি না, প্রতি মাসে ক্যাশ যেত। দীনেশ মাথা নিচু করে নিল। তার নীরবতাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। কাব্য ধীরে ধীরে এগিয়ে গেল। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে এমন একটা চাপ ছিল যে কেউ মিথ্যে বলার সাহস করতে পারত না। শুধু অবৈধ তোলাবাজি? দীনেশ আস্তে করে মাথা নাড়ল। না ম্যাডাম, ভুয়ো কেসও বানানো হতো। জমি দখলে সাহায্য, ট্রান্সপোর্ট মাফিয়াদের নিরাপত্তা, আর নির্বাচনের সময় ক্যাশ মুভমেন্ট। আদিত্য অবিশ্বাসের সাথে তাকে দেখছিল। যে সিস্টেমকে সে ভেতর থেকে শোধরাতে চেয়েছিল সেটা তার ভাবনার চেয়েও অনেক বেশি নোংরা বেরোল। তখনই কাব্যর নজর ঘরের কোনায় রাখা পুরনো কম্পিউটারটির ওপর পড়ল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, সিসিটিভি রেকর্ডিং কোথায়? একজন কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, সার্ভার রুমে। এক্ষুনি সিল করো, কাব্য নির্দেশ দিল। আদিত্য সাথে সাথে দুজন অফিসারকে নিয়ে ভেতরে দৌড়াল। সার্ভার রুম খুলতেই ভেতরে হুড়োহুড়ি পড়ে গেল। একজন কনস্টেবল হার্ড ডিস্ক বের করার চেষ্টা করছিল। আদিত্য তাকে ধরে ফেলল। কি করছিলে? সে কাঁপতে লাগল। স্যার, আমি নির্দেশ পেয়েছিলাম। কার নির্দেশ? সে চুপ হয়ে গেল। অন্যদিকে মূল ঘরে কাব্য পুরো স্টাফের দিকে তাকাল। আজকের পর এই থানা থেকে একটা ফাইলও বাইরে যাবে না। কেউ ফোন ব্যবহার করবে না, কেউ বাইরে যাবে না। তার গলা পুরো ঘরে প্রতিধ্বনিত হল। প্রথমবারের মতো পুরো থানা বুঝে গিয়েছিল যে এবার ব্যাপারটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তখনই বাইরে থেকে মিডিয়ার আওয়াজ আসতে লাগল। কে জানে খবর কিভাবে লিক হয়ে গিয়েছিল, কিন্তু কিছু স্থানীয় সাংবাদিক থানার বাইরে পৌঁছে গিয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ অনবরত চমকাচ্ছিল। শুনছি ডিএম ম্যাডামকে লকআপে রাখা হয়েছিল, পুরো থানা সাসপেন্ড হতে চলেছে। এই আওয়াজগুলো শুনে পুলিশকর্মীদের ঘাবড়ে যাওয়াটা আরও বেড়ে গেল। দীনেশ যাদব এখন প্রায় ভেঙে পড়েছিল। সে ধীর গলায় বলল, ম্যাডাম, আমি যা করেছি ভুল করেছি, কিন্তু যদি আমি সব সত্যি বলে দিই তবে আমাকে মেরে ফেলা হবে। কাব্য তার চোখের দিকে তাকাল। তোমার প্রথমবারের মতো ভয় লাগছে? দীনেশ চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পেরেছিল যে গরিব মানুষদের সে বছরের পর বছর ধরে ভয় দেখিয়ে এসেছিল, আজ সে নিজেই সেই ভয়ের মধ্যে বেঁচে আছে। তখনই একজন কনস্টেবল দ্রুত ভেতরে এলো। তার চেহারায় ভয় স্পষ্ট ছিল। স্যার, এসএসপি সাহেব আসছেন। পুরো থানা আবার নিস্তব্ধতায় ডুবে গেল। কিছু পুলিশকর্মী স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন এবার তাদের বাঁচিয়ে নেওয়া হবে। কিন্তু কেউ কেউ আরও বেশি ভয় পেয়ে গেল, কারণ এখন খেলা সরাসরি জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসারের কাছে পৌঁছে গিয়েছিল। বাইরে হঠাৎ অনেকগুলো গাড়ি থামার আওয়াজ এলো। কয়েক সেকেন্ড পর ভারী পায়ের শব্দ থানার ভেতরে প্রতিধ্বনিত হল। দরজা খুলল, আর ভেতরে এলেন এসএসপি মহেশ ত্যাগী। প্রায় ৫৫ বছর বয়সী, মজবুত শরীর, দামি ঘড়ি, চোখে অহংকার আর চেহারায় রাগ। তার পেছনে ৪ জন গানারও ছিল। তিনি ভেতরে আসতেই পুরো স্টাফ সাথে সাথে সাবধান মুদ্রায় দাঁড়িয়ে পড়ল। মহেশ ত্যাগী ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিলেন। তারপর তার নজর দীনেশ যাদবের উপর পড়ল, যে নিচে বসেছিল। তার চেহারা শক্ত হয়ে গেল। এসব কি তামাশা হচ্ছে? তিনি গর্জে উঠে জিজ্ঞেস করলেন। কিন্তু এর আগে যে কেউ কোনো জবাব দিত, তার নজর সোজা কাব্যা মিশ্রের উপর পড়ল। কয়েক সেকেন্ডের জন্য তার চেহারায় হালকা ধাক্কা লাগল। তারপর তিনি নিজেকে সামলে নিলেন। ম্যাডাম, আমি এইমাত্র খবর পেলাম। কাব্যা চুপচাপ তাকে দেখতে থাকল। মহেশ ত্যাগী সাথে সাথে রাগের মাথায় দীনেশকে দেখলেন। তোর সাহস কি করে হলো ডিএম ম্যাডামের সাথে অসভ্যতা করার? দীনেশ মাথা নিচু করে নিল, কিন্তু কাব্যা ঠিক সেই মুহূর্তেই ধীর গলায় বলল, অভিনয় বন্ধ করুন এসএসপি সাহাব। পুরো ঘর আবার শান্ত হয়ে গেল। মহেশ ত্যাগীর চোখ কুঁচকে গেল। কি বলতে চাইছেন? কাব্যা আদিত্যকে ইশারা করল। আদিত্য সাথে সাথে একটা মোটা ফাইল নিয়ে এলো আর টেবিলে রেখে দিল। ফাইল খুলতেই ভেতর থেকে অনেক ছবি, ব্যাংক ডিটেলস আর কল রেকর্ড বেরিয়ে সামনে ছড়িয়ে পড়ল। মহেশ ত্যাগীর মুখের রং ধীরে ধীরে বদলাতে লাগল। কাব্য ঠান্ডা গলায় বলল,
প্রতি মাসে আলাদা আলাদা অ্যাকাউন্টে জমা হওয়া টাকা, হাইওয়ে থেকে তোলা আদায়ের রেকর্ড আর আপনার ব্যক্তিগত নম্বরে হওয়া কথাবার্তা। মহেশ ত্যাগীর আঙুলগুলো কেঁপে উঠল। এসব মিথ্যে কথা। সত্যি তো সবে শুরু হয়েছে, কাব্য জবাব দিল। তখনই বাইরে থেকে অ্যান্টি কারাপশন ইউনিটের টিম ভেতরে এলো। তাদের হাতে সরকারি কাগজপত্র ছিল। পুরো কোতোয়ালিকে এখন যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল। অ্যান্টি কারাপশনের অফিসার কমিশনারকে স্যালুট করল আর বলল, স্যার, নির্দেশ পেতেই পুরো টিম পৌঁছে গিয়েছে। কাব্য সোজা মহেশ ত্যাগীর দিকে তাকাল। এবার আইন বোঝাবে যে খাঁকি কতটা বড় হয়। মহেশ ত্যাগী শেষ চেষ্টা করলেন, তুমি জানো না আমি কে। কাব্য এক পায়ে এগিয়ে গেল। তার গলা এখন পুরোপুরি বরফের মতো ঠান্ডা ছিল। না এসএসপি সাহেব, এবার পুরো রাজ্য জানবে যে আপনি কে। আর পরের মুহূর্তেই অ্যান্টি কারাপশন টিম তার সামনে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দাঁড়িয়েছিল। অ্যান্টি কারাপশন ইউনিটের হাতে গ্রেপ্তারি পরোয়ানা দেখে পুরো শ্যামনগর কোতোয়ালির ভেতরে এমন একটা পরিবেশ তৈরি হল যেন কেউ হঠাৎ মাটি কাঁপিয়ে দিয়েছে। কয়েক ঘণ্টা আগে পর্যন্ত এই থানাই ছিল ভয়ের আরেক নাম। এখানে গরিবদের আওয়াজ দাবিয়ে দেওয়া হতো, এখানে ঘুষ আইনের চেয়ে বড় ছিল, আর এখানে খাঁকি মানবতাকে পিষে দিয়ে চলত। কিন্তু আজ সেই থানারই ঠিক মাঝখানে জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসার দাঁড়িয়েছিল এবং তার চোখে প্রথমবারের মতো ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। এসএসপি মহেশ ত্যাগী ওয়ারেন্টের দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন, তোমরা খুব বড় ভুল করছ। তার গলায় তখনও পুরনো দাপট বাঁচিয়ে রাখার চেষ্টা ছিল, কিন্তু সেটা কাঁপছিল। অ্যান্টি কারাপশন অফিসার শান্ত স্বরে বলল, স্যার, দয়া করে সহযোগিতা করুন। তোমরা জানো আমি কোন স্তর পর্যন্ত পৌঁছতে পারি। মহেশ ত্যাগী গর্জে উঠলেন, কিন্তু এবার তার গলার কোনো প্রভাব কারোর ওপর পড়ল না, কারণ এখন তার সামনে সিস্টেমের এমন একটা চেহারা দাঁড়িয়েছিল যা বিক্রি হয় না। ডিএম কাব্য মিশ্রা কয়েক পা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার চেহারায় না রাগ ছিল, না তৃপ্তি, কেবল এক কঠোর শান্তি ছিল। সেই শান্তি যা কোনো বড় সিদ্ধান্তের পর আসে। মহেশ ত্যাগী শেষ আশা নিয়ে কমিশনার বিক্রম সিনহার দিকে তাকালেন। স্যার, আপনিও জানেন রাজনীতি কিভাবে চলে। ছোট্ট একটা ভুল বোঝাবুঝিকে এত বড় করে দেখানো হচ্ছে। কিন্তু বিক্রম সিনহার চোখে ঘৃণা পরিষ্কার দেখা যাচ্ছিল। ভুল বোঝাবুঝি? তিনি কঠোর গলায় বললেন, একজন জেলা শাসককে রাস্তা থেকে তুলে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, ঘুষ চাওয়া হলো, চড় মারা হলো, ভুয়ো কেস বানানো হলো, আর তুমি এটাকে ভুল বোঝাবুঝি বলছ? মহেশ ত্যাগী চুপ হয়ে গেলেন। বাইরে মিডিয়ার ভিড় এখন আরও বেড়ে গিয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ অনবরত চমকাচ্ছিল। স্যার, সত্যি কি ডিএম ম্যাডামকে লকআপে রাখা হয়েছিল? পুরো জেলায় কি বড়সড় দুর্নীতির নেটওয়ার্ক চলছিল? আরও কি গ্রেফতার হবে? সাংবাদিকরা ক্রমাগত চিৎকার করে প্রশ্ন করছিল। শ্যামনগর কোতোয়ালির নাম এখন পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে লকআপে বসে থাকা কলেজের মেয়েটি আর বৃদ্ধা মহিলাটিকে এখন বাইরে নিয়ে আসা হয়েছিল। দুজনের চোখেই এখনও ভয় ছিল। ধীরে ধীরে কাব্য তাদের কাছে গেল। এবার আপনাদের আর কেউ বিরক্ত করবে না। বৃদ্ধা মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মারে, যদি তুই এখানে না থাকতিস তবে আমরা সারা জীবন এখানেই পচে মরতাম। এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা অনেক পুলিশকর্মী লজ্জায় মাথা নিচু করে নিল, কারণ এটাই সত্যি ছিল। যদি সেই রাতে লকআপে কোনো সাধারণ মেয়ে থাকত তবে হয়তো তার আওয়াজ কখনো বাইরে আসত না। তখনই আদিত্য রানা সার্ভার রুম থেকে বাইরে এলো। তার হাতে একটা হার্ড ডিস্ক আর অনেকগুলো ফাইল ছিল। ম্যাডাম, আমরা গত 6 মাসের রেকর্ডিং পেয়ে গিয়েছি। কি পাওয়া গেল? কাব্য জিজ্ঞেস করল। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রতি রাতের অবৈধ তোলাবাজির ভিডিও রেকর্ডিং, অনেক লোককে বিনা কারণে পেটানোর ফুটেজ, আর এমন কিছু ভিডিও আছে যা দেখলে মনে হয় যেটা কেবল একটা থানা নয়, পুরো একটা সংগঠিত গ্যাং ছিল। পুরো ঘরটা আরও একবার ভারী হয়ে উঠল। অ্যান্টি করাপশন অফিসার সাথে সাথে বলল, স্যার, আমাদের বাকি থানাগুলোতেও রেড করতে হবে। কাব্য কোনো দেরি না করে নির্দেশ দিল, এক্ষুনি। সেই রাতেই জেলার অনেকগুলো থানায় তল্লাশি শুরু হয়ে গেল। অনেক জায়গায় রেকর্ড জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হলো, কোথাও হার্ড ডিস্ক ভাঙা হলো, কিছু অফিসার নিজেদের ফোন বন্ধ করে গায়েব হয়ে গেল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সকাল হতেই জেলার আলাদা আলাদা এলাকা থেকে গ্রেপ্তারের খবর আসতে লাগল। কেউ ট্রান্সপোর্ট মাফিয়ার সাথে যুক্ত ছিল, কেউ জমি দখলের সাথে, তো কেউ অবৈধ মদেন ব্যবসার সাথে। পুরো নেটওয়ার্ক ধীরে ধীরে ফাঁস হতে শুরু করেছিল। অন্যদিকে হাসপাতালে কাব্যর মা তখনও আইসিইউতে ছিলেন। এই কথা কমিশনার জানতে পারার সাথে সাথেই তিনি বললেন, ম্যাডাম, আপনার হাসপাতালে যাওয়া উচিত। কয়েক সেকেন্ড পর্যন্ত কাব্য চুপ করে রইল।
সারা রাত ধরে তার ভেতরে জমে থাকা কষ্ট হঠাৎ চোখে এসে ভিড় করল, কিন্তু সে নিজেকে সামলে নিল। এখানের কাজ শেষ না করে আমি যাব না। আদিত্য প্রথমবারের মতো তাকে কেবল একজন অফিসার হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে দেখছিল। সে ধীর গলায় বলল, ম্যাডাম, বাকিটা আমরা সামলে নেব। কাব্য তার দিকে তাকাল। হয়তো প্রথমবারের মতো সেই রাতে তার চোখে কিছুটা কোমলতা দেখা গেল। কিছুক্ষণ পর সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হল। বাইরে মিডিয়ার ভিড় তাকে ঘিরে ধরল। ম্যাডাম, একটা স্টেটমেন্ট। ম্যাডাম, আপনার কি আগে থেকেই সন্দেহ ছিল? ম্যাডাম, আরও কি বড় অফিসাররা ফাঁসবে? কাব্য কিছুক্ষণের জন্য থামল। ক্যামেরার আলো তার মুখের ওপর পড়ছিল। গালে চড়ের হালকা দাগটা তখনও দেখা যাচ্ছিল। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এই লড়াই শুধু আমার জন্য নয়, এটা সেই সব মানুষদের জন্য যাদের বছরের পর বছর ধরে ভয়ে দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। আইনের কাজ হল মানুষের রক্ষা করা, তাদের স্বীকার করা নয়। এইটুকু বলে সে এগিয়ে গেল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো রাজ্য কেঁপে উঠেছিল। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি নির্দেশ জারি হল। জেলার অনেক পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হল। কিছু আইএএস অফিসারের বিরুদ্ধেও তদন্ত শুরু হল। অনেক নেতার নাম সামনে আসতে লাগল। নিউজ চ্যানেলগুলোতে কেবল একটাই খবর চলছিল, ডিএমকের চড় মারা পড়ল ভারী, দুর্নীতিগ্রস্ত সিস্টেমের হল পর্দাফাঁস। সোশ্যাল মিডিয়ায় লোকজন কাব্য মিশ্রকে আয়রন লেডি বলতে শুরু করল। কিন্তু এসবের মাঝে কাব্য শুধু হাসপাতালের আইসিইউয়ের বাইরে বসেছিল। তার হাতে তার মায়ের হাত ধরা ছিল। মেশিনগুলোর বিপ শব্দ ক্রমাগত বেজেই চলছিল। সে আলতো করে মায়ের কপাল ছুল। মা, আমি চলে এসেছি। তার মা অনেক কষ্টে চোখ খুললেন, দুর্বল হাসির সাথে বললেন, তুই ঠিক আছিস তো? ব্যাস, এইটুকু শুনতেই কাব্যের চোখ থেকে প্রথমবারের মতো জল গড়িয়ে পড়ল। সারা রাত সে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। চড় সহ্য করেছে, অপমান সহ্য করেছে, দুর্নীতি দেখেছে, পুরো সিস্টেমের সাথে লড়েছে। কিন্তু মায়ের গলা শুনতেই তার ভেতরে লুকিয়ে থাকা মেয়েটি ভেঙে পড়ল। কিছুদিন পর শ্যামনগর কোতোয়ালি পুরোপুরি সিল করে দেওয়া হল। সেখানে নতুন অফিসারদের নিয়োগ হল, লকআপের মেরামত করা হল, অভিযোগ সেল চালু করা হল, হাইওয়েতে হওয়া অবৈধ তোলাবাজি প্রায় বন্ধ হয়ে গেল। আদিত্য রানাকে বিশেষ তদন্তকারী দলের অংশ বানানো হল, আর ইন্সপেক্টর দীনেশ যাদব, সেই লোকটা যে একসময় রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে চড় মারত, এখন জেলের গড়াদের পেছনে বসেছিল। ঠিক সেভাবেই বসেছিল যেভাবে সে না জানি কত নির্দোষ মানুষকে বসিয়ে রেখেছিল। জেলের বাইরে মিডিয়া তাকে জিজ্ঞেস করল, আপনার কি অনুশোচনা হচ্ছে? দীনেশ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীর গলায় বলল, সেই রাতে আমি শুধু একজন মহিলাকে চড় মারিনি, আমি আইনকে চড় মেরেছিলাম। আর হয়তো প্রথমবারের মতো সে সত্যি কথা বলেছিল। অন্যদিকে ডিএম কাব্য মিশ্র আবার নিজের অফিসে ফিরে এসেছিল, কিন্তু এখন তার কাজের ধরন বদলে গিয়েছিল। সে হঠাৎ করেই রাতে থানাগুলোতে পরিদর্শনে যেত, সরকারি হাসপাতালগুলোতে বিনা নোটিসে পৌঁছে যেত, গরিবদের অভিযোগ নিজে শুনত। কারণ সেই একটা রাত তাকে সিস্টেমের এমন একটা চেহারা দেখিয়ে দিয়েছিল যা ফাইলে মুখ গুঁজে বসে থেকে কখনোই বোঝা যেত না। কয়েক মাস পর রাজ্য সরকার সরকারি রিপোর্ট পেশ করল। তাতে লেখা ছিল যে জেলায় বছরের পর বছর ধরে চলতে থাকা দুর্নীতির নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে লোকজন কেবল একটাই কথা বলত, একটা চড় পুরো সিস্টেম বদলে দিল। গল্পটা অবশ্যই শেষ হল, কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গিয়েছে। যদি সেই রাতে লকআপে বসে থাকা মেয়েটি ডিএম না হতো, তবে কি সে কখনো বিচার পেত? হয়তো না। আর এটাই এই গল্পের সবচেয়ে তেতো সত্যি। আপনার যদি মনে হয় যে খাকির মানে সেবা হওয়া উচিত, ভয় নয়। আপনার যদি মনে হয় যে আইন সবার জন্য সমান হওয়া উচিত, তবে এই গল্পটা বেশি করে মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিন, কারণ আওয়াজ তোলা মানুষরাই সিস্টেমকে বদলাতে পারে।